আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের উত্তর পাশের যে প্রধান ফটকটি রয়েছে, এখানেই ওসমান হাদি সহ জুলাই হত্যার বিচারের দাবিতেই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদ, এবং এখানেই সেই বিচারের দাবিতেই অংশগ্রহণ করেছেন জাতীয় বিপ্লব পরিষদ নেতাকর্মী সমর্থক থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসলমানরা। এবং তার পাশাপাশি আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, উন্নত মুসলিম কান্ট্রিগুলোতেই রমজান মাসেই দ্রব্যর মূল্য নিয়ন্ত্রণ থাকলেও তবে বাংলাদেশের চিত্র সেটি ভিন্নভাবে দেখা যাচ্ছে। রমজান মাসে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায় এবং এরকম অভিযোগ নিয়ে কিন্তু বিভিন্ন ব্যানারেই মুসল্লিরা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যেই সুস্থ নির্বাচন হয়েছে সেই সুস্থ নির্বাচনের মধ্য দিয়েই নতুন যে সরকার গঠন করা হয়েছে সেই সরকার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, এমনটি কিন্তু এখান থেকে প্রত্যাশা করছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে যে সকল বক্তারা বক্তব্য দিচ্ছেন, আমরা সরাসরি তাদের বক্তব্যে চলে যাব। কথা শোনেননি, তাহলে কি আমরা বলবো যে আপনারা জনগণের ক্ষমতায় আসেন না? যদি এখানে থাকেন তাহলে আমাদের দেশলক্ষ্মীর কথা অনুযায়ী ৭৫ সংবিধান, এই প্রতিবাদী সংবিধান এখন বিলুপ্ত করতে হবে। সাথে সাথে বাংলাদেশের জনগণতান্ত্রিক মানুষের জন্য বাংলাদেশের তথ্য পরিবর্তন করার জন্য সংবিধান রচনা করতে হবে। আমরা দেখেছি বিগত দিনগুলোতে এই সংবিধানের ঘরে কেন্দ্রিক রেখে যারা শাসন ক্ষমতা আছে তারা দেশের জনগণকে শোষণ করে। এই প্রেক্ষাপটে আমরা বলতে চাই, মাত্র 2 দিন হয়েছে ক্ষমতার আসার, এতেই আপনারা জনগণের বিরুদ্ধে যে শক্তিটা দিচ্ছেন এটা লজ্জা। একজন ধরে ফেলে বাইরে আমরা এই যে রোগের ভিতরে বিভিন্ন তাল মিল মিলিয়ে চালকদের থেকে টাকা নেওয়া হয়, এটা নাকি চাঁদা নয়। আপনি ধরে নিলেন এটা চাঁদা নয়, কিন্তু খাদ্যদ্রব্য মূল্য দেওয়া যাচ্ছে এটা পরিশোধ করে সাধারণ জনগণ। আমরা বলতে চাই যারা ক্ষমতাসীন হয়েছেন আমি চাই মুক্ত এবং শহীদ ওসমান হাদির রক্ষার কথা ভুলে যায় না, সাধারণ মানুষের কথা ভুলে যান না। আমরা দেখেছি আপনারা দীর্ঘ 17 বছর ক্ষমতা যেতে পারেন না, সাধারণ মানুষের কাছে আপনারা যেতে পারেন না। আপনারা সাধারণ মানুষের কাছে আবার গিয়েছেন, এবার আপনারা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুন এবং প্রতিবাদের সংবিধান বৃত্ত করে জনআকাঙ্ক্ষার সংবিধান বাস্তবায়ন করুন, যেখানে সাধারণ মানুষের অধিকার বাস্তবায়ন হবে। জাতীয় বিপ্লবী পরিষদ জিন্দাবাদ। মুসলিম ভাইদের আমাদের এই সংগ্রামে সামিল হওয়ার জন্য ধন্যবাদ জানান। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে বাইতুল মোকাররমে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের যে ফটকটি রয়েছে, ফটক থেকে সরাসরি যুক্ত হয়ে গণঅভ্যুত্থানের সময় যে সকল হত্যাকাণ্ড করা হয়েছে ফ্যাসিস্ট সরকারের আমলেই সে সকল হত্যার বিচারের দাবিতে আজ পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজের সালাত আদায় শেষে ব্যানার নিয়ে বিক্ষোভকারীরা অবস্থান করেছেন উত্তর পাশের যে গেট প্রধান ফটকটি রয়েছে বাইতুল মোকাররমের সেই ফটকে। এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন, ওসমান হাদি এবং ওসমানী আকরাম সহ যে সকল ভাইদেরকে হত্যা করা হয়েছে সে সকল হত্যার বিচারের দাবিতে কিন্তু তারা আজকে এখানে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন। এবং পাশাপাশি আরও তারা যেমনটি দাবি করছেন, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোতে রমজান মাসে সকল নিত্য প্রয়োজনীয় দাম কমলো, তবে বাংলাদেশে তার চিত্রটি ভিন্নভাবে দেখা যাচ্ছে, সকল নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যায় বলেও কিন্তু কেমনটি অভিযোগ করে আজকে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি তাদের বক্তব্য আবার আপনাদেরকে নিয়ে যেতে চাই। রাজনীতি করবার চেষ্টা করেন তখন বারবার আমাদের সামনে উদাহরণ হিসাবে শরীফ ওসমান বিন হাদির স্মৃতি ভেসে ওঠে। আজকে এই মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন বিপ্লবী পরিষদের ভাইরা,
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারাও শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের সেই রাজনীতিকে ধারণ করে আজকে এখানে দাঁড়িয়েছেন। শরীফ ওসমান বিন হাদি কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না। সেই ফ্যাসিবাদ আওয়ামী তন্ত্র বাংলাদেশের প্রায় 2000 মা বোন ভাই এবং আমাদের সহযোদ্ধাদের শহীদ করার মধ্যে দিয়ে পতন হয়েছিল ফ্যাসিবাদের। তারই ধারাবাহিকতায় সেই প্রতিটি শক্তি আক্রমণকারী আমাদের আদিবাসীকে হত্যা করেছিল। বাংলাদেশ আজও সেই আওয়ামী তন্ত্র থেকে পুরোপুরি মুক্ত হতে পেরেছে বলে আমরা বিশ্বাস করতে পারছি। আজ আমরা দেখছি যে মেন্ডেজ নিয়ে এই সরকার আসছে, সেই গণভোটকে তারা উপেক্ষা করার চেষ্টা করছেন, সংসদকে তারা উপেক্ষা করার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে তারা যেটা আমাদের শহীদ ভাইয়ের রক্তের সাথে বেইমানি করার চেষ্টা করছেন। আমরা এই সরকারকে অনুরোধ করব, সবে রাস্তা শুরু করেছেন, এখনো ঘরের মধ্যে পারা পারবেন না। যদি সেটা হয় তাহলে কিন্তু গতি হয়ে যাবে, সেই গতি কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। সুতরাং আমরা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশের আগামীর রাজনীতি হবে জুলাইয়ের রাজনীতি, আগামীর রাজনীতি হবে শহীদ ওসমান বিন হাদি ভাইয়ের রাজনীতি, আগামী দিনের রাজনীতি হবে প্রায় 2000 জুলাই শহীদদের রাজনীতি। সেই রাজনীতিকে জাতীয় বিপ্লবী পরিষদ এগিয়ে নিয়ে যাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।
আগুনের প্রতি, দুরুদ ফিলিস্তিনের প্রতি, দুরুদ সুদানের প্রতি, দুরুদ সমস্ত মুসলিম মুসলমানদের প্রতি। প্রিয় ভাইরা, আমরা আজকে এখানে দাঁড়ানোর কথা ছিল না। আমরা 5ই আগস্টের পর আমরা চেয়েছিলাম নিরাপদে আমাদের ঘরে ফিরে যাব, এবং যারা আমাদের মুসলিম ভাই ছিল, আমাদের যারা সহযোগী ছিল, তারা দেখতে পেলাম নব্যকালীন রূপ নিয়েছে। প্রিয় ভাইরা, আপনারা খেয়াল করে দেখুন, 5ই আগস্ট যদি জুলাই বিপ্লব না হতো, বিএনপির কোনদিন ক্ষমতায় আসার কোন সুযোগই ছিল না। তারা অপেক্ষা ছিল শেখ হাসিনা মারা যাবে, তার মধ্যে দিয়ে হয়তো তারা সমঝোতা করে লন্ডন থেকে এসে ক্ষমতায় বসবে। প্রিয় ভাইরা, জুলাই হত্যার সাথে তারা তাচ্ছিল্য করে তাদেরকে আল্লাহ এই জমিনে শেখ মুজিবের মতো নির্বংশ করে দেন। জুলাই হত্যার সাথে বদনামি করে তাদেরকে আল্লাহ এই জমিনে শেখ মুজিবের মতো নির্বংশ করে দেন। আমরা দেখতে পেলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু দুষ্টাচ্ছিন্ন নিয়ে বলছে আর জুলাইয়ের জন্য আজকে তারা ক্ষমতায় বসতে পেরেছে। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা বেগম খালেদা জিয়া আছে, ওরা বিএনপি উঠেছে। তারা বলতে চাচ্ছে আওয়ামী ফেসিবাদকালীন যে সংবিধান ছিল, ৭২ এদের দলগতের সংবিধান ছিল, সেই সংবিধানকে তারা পুনরস্থাপন করবে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, আপনারা বাইরে খেয়াল করুন, ৫৪ বছর আগে মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল, তার ৫৪ বছর পরের মানুষের জন আকাঙ্ক্ষার সাথে মিল নেই। আমাদের জন আকাঙ্ক্ষা ভিন্নতর হয়েছে। আগে মানুষ চেয়েছিল খাদ্য এবং বস্ত্র, এখন আমাদের আরো কিছু দরকার আছে। আমাদের নাগরিক অধিকার আছে, আমাদের নাগরিক অধিকার আছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিৎসা, সকল কিছু সাংবিধানিক দ্বারা স্বীকৃতি দিতে হবে। কিন্তু ৭২ সংবিধানে আমাদের যে মৌলিক অধিকার আছে, সেই মৌলিক অধিকারের কোন স্বীকৃতি নেই। প্রিয় ভাইরা, আমরা আজকে এই শুক্রবার এবং শুক্রবারের দিন আমার ভাই শহীদ উসমান হাদি এই বর্তমানে সবুজ বাগে শহীদ হয়েছে। আমার ভাই শহীদ উসমান হাদির রক্তের প্রশংসা করে আমরা বলতে চাই, বাংলাদেশের কোন ফেসিবাদী আইন চরিত্রে কাউকে ক্ষমতায় দীর্ঘদিন আমরা টিকতে দেব না। আপনারা বলে থাকবেন না শেখ হাসিনার মতো আপনারা ঘরে বসে থাকবেন আর আমরা চুপ করে আপনাদের শাসন মেনে নেব। মুখের শাসনের জিনিস আমরা লড়াই করতে শিখে দিয়েছি, আমরা লড়তে শিখে দিয়েছি, আমরা প্রতিবাদ করতে শিখে দিয়েছি, আমরা যখন সমাধান করতে শিখে দিয়েছি, আমরা যখন রক্ষা দিতে শিখে দিয়েছি, তখন আমরা পাল্টা প্রতিবাদ করতে জানি। আমরা আর রক্ত দেবো না, আমরা আর রক্ত দেবো না, রক্তের মধ্যে রক্ত দেবো, আমাদের জীবনের রক্তের নিয়ে আমাদের ফিরিয়ে দিতে হবে। আমি প্রতিবাদ করেন সময় যেসব মানুষ সম্পদ সেই তারা রক্তা সত্য রক্তা যারা সঙ্গে তখন সবাই রক্ত বিশ্বে আমরা দিতে পারবো ইনশাল্লাহ। বিএনপি আইনমন্ত্রী চাচ্ছিল্য করে বলছে আওয়ামী লীগ থেকে আদর্শিক রাজনৈতিক দল। আওয়ামী লীগের আদর্শ একটাই, সেটা বাধ্যতন্ত্র, সেটা বাংলাদেশের মানুষের রক্ত এবং জানমালের উপর তারা হস্তক্ষেপ ব্যতীত তারা কিছুই করতে পারে না। আওয়ামী প্রতিবাদকালীন সময় হাসিনার যে সাংবিধানিক অবস্থান, সেই অবস্থানের প্রতি যদি বিএনপির ইমান থাকে, তাহলে সেই ইমানকে আমরা লাঠি মেরে রেখে দেবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে বলবো, বিরাজনের বিক্ষোভের শরীরের রক্ত বিশ্বে নেওয়া ব্যতীত বাংলাদেশের রাষ্ট্রটা আপনারা ছাড়বেন না। বিএনপি যদি ভাবে তারা অনেক ক্ষমতাশীল হয়ে গেছে, তাহলে তারা দুঃস্বপ্ন দেখছে। শেখ হাসিনার দীর্ঘ 17 বছরের তিলে তিলে করা সাম্রাজ্য আমরা মাত্র 36 দিনে ফেলে দিয়েছি। আপনাদের 36 ঘন্টা লাগবে না ইনশাল্লাহ। আপনারা আপনাদের বলব, জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা মানুষের সাথে প্রতারণা বন্ধ করুন এবং জুলাইয়ের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সকল রাজনৈতিক দল এর সাথে বসে আপনারা একটা সাংবিধানিক নতুন বাস্তবায়ন প্রক্রিয়া বাস্তবায়ন করুন। আমার বক্তব্য শেষ করছি। মুসলিম জাতীয়তাবাদ জিন্দাবাদ, জাতীয় বিপ্লবী পরিষদ জিন্দাবাদ, বিপ্লবী ছাত্র পরিষদ জিন্দাবাদ, উসমান হাদি জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জিয়াদি হাসানকে। প্রিয় উপস্থিতি, আমাদের এই বিক্ষোভ সমাবেশে সভাপতি জাতীয় বিপ্লবী পরিষদ সম্মানিত আহ্বায়ক কর্মী আছেন। আমরা আমাদের এই বিক্ষোভ সমাবেশের একজন শ্রেষ্ঠ আছি। আমরা এখন এই মুহূর্তে সনাতন বক্তব্য প্রদান করার জন্য জাতীয় বিপ্লবী পরিষদের সম্মানিত আহ্বায়ক এবং প্রতিষ্ঠাতা কর্মী আছেনকে আহ্বান জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুসলমান বাংলাদেশের সম্মানিত জনগণ, আমি দীর্ঘ 8 বছর বিদেশে নির্বাসিত থাকার পরে আজকে ঢাকার প্রথম জনবিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করছি। এজন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই ভাইরা, এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে আমরা উপস্থিত হয়েছি জাতিকে কয়েকটি বার্তা দেওয়ার জন্য। এর মধ্যে একটি বার্তা হচ্ছে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম ও শহীদ শহীদ ওসমান বিন হাদি সহ জুলাই গণহত্যার শিকার আমাদের প্রায় 2000 ভাই ও বোনের যে হত্যা হয়েছে, এ হত্যায় জড়িত পুলিশ, সেনাবাহিনী, আমলাতন্ত্র, আওয়ামী ফৌজদারি এবং তাদের সমর্থক সুশীল সমাজ, শাহবাদী গোষ্ঠী, এই সবার বিচার করার জন্য আমরা নবনির্বাচিত সরকারকে একটি বার্তা দিতে চাই। সেটি হচ্ছে এই জুলাই গণহত্যার বিচারের জন্য ডক্টর ইউনূসের সরকার 1.5 বছর লাগিয়েছে। শুধু ঢাকায় একটি ট্রাইব্যুনাল করে কয়েকজনের টোকেন বিচার করেছে, কিন্তু জুলাই গণহত্যার বিচারের ক্ষেত্রে প্রত্যেকটি শহীদের, প্রত্যেকটি আহতের ঘটনার সাথে জড়িত সকলের বিচার করতে হবে। এই বিচারের জন্য জেলায় জেলায় ট্রাইব্যুনাল স্থাপন করতে হবে এবং বিচারের জন্য সরকার কতদিন সময় পাবে। আজকের সমাবেশে আমি সে আলটিমেটাম ঘোষণা করছি, 6 মাসের মধ্যে জুলাই গণহত্যার বিচার ও শাস্তি কার্যকর করতে হবে। এই ক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, ফেসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনার জুলাই গণহত্যার দায়ে ফাঁসি হয়েছে। এখন প্রশ্ন হল, শেখ হাসিনা ভারতে পালিয়ে আছে, তার শাস্তি কিভাবে কার্যকর হবে? তার শাস্তি কার্যকর হওয়ার ক্ষেত্রে আমি সবাইকে মনে করে দিতে চাই, এই জুলাই গণহত্যার বিষয়ে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে একটি কথা আছে, ওই দলের হত্যাকাণ্ডের বিচার করে সেই বিচারের রায়ের কথা, বিচার কতটুকু হয়েছে তা জাতিসংঘকে জানাতে হবে। আমাদের প্রশ্ন হল, শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, শেখ হাসিনাকে আমরা এখনো বাংলাদেশে আনতে পারিনি, কিন্তু সেই বিষয়টি কি জাতিসংঘকে জানানো হয়েছে? জাতিসংঘের মানবাধিকার কমিশনকে কি জানানো হয়েছে? শেখ হাসিনাকে যদি ফেরত না দেয়, তাহলে কি ভারত বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে কিনা, সেই প্রশ্নটি কি কোন সরকার করেছে? ডক্টর ইউনূসের সরকার করে নাই এবং বর্তমান নির্বাচিত সরকার করে নাই। শেখ হাসিনাকে বাংলাদেশের ফেরত আনার বিষয়টি ভারতকে বাধ্য করতে হবে। সেই জন্য আমাদেরকে যে আন্তর্জাতিক পরিষদে যেতে হবে, তেমনি আমাদের দেশেও এখানে ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আছে। যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়, তাহলে আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর্যায়ে যাব। আমরা ভারতের কূটনীতিকদের বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করব। ভারতের সাথে আমাদের সকল ধরনের সম্পর্ক ছিন্ন
শূন্য হয়ে যাবে। এখন কথা হচ্ছে ক্ষমতার পরিবর্তনের কারণে অনেকেই মনে করছে শেখ হাসিনা ভারতে বসে মুরগি মুসলমান খাচ্ছে, তাকে তো আর পাওয়া যাবে না, তাহলে কি করণীয়? সরকার জুলাইয়ের যুগের হত্যা হয়েছে, জুলাইয়ের যে বিপ্লব হয়েছে তাই গুলো অস্বীকার করবে, তাহলে কি হবে? সেই বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আপনাদের সঙ্গে এসেছি। আমাদের স্পষ্ট কথা, 6 মাসের মধ্যে সকল বিচার সম্পন্ন করে শাস্তি কার্যকর করতে হবে। যে সকল শাস্তি বিদেশে পালিয়ে থাকার কারণে সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে কূটনৈতিকভাবে এগিয়ে যেতে হবে, বাণিজ্যিকভাবে এগিয়ে যেতে হবে। যে সকল দেশ জুলাইয়ের হত্যার খুবই আশ্রয় দেবে, বাংলাদেশ তার সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখতে পারবে না, আমার সাথে কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না। এবং আমরা প্রয়োজনে ভারতীয় বিভিন্ন কর্মসূচির দিকে যাব। বাংলাদেশের কোন দোকানের কোন মার্কেটে ভারতীয় পণ্য বিক্রি হবে না যতক্ষণ শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয়। দ্বিতীয়ত আমি আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে দেখেছেন আপনারা 12 ফেব্রুয়ারির পর থেকে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী ফেসিস্টের অফিস খুলে দেওয়া হচ্ছে। এই ক্ষেত্রে আমরা একটা কিছু মনে ফেলে দিতে চাই, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসবাদ বিরোধী আইনে। এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কার্যকর হয়েছে। আমরা এখন পর্যন্ত শুরু নাই, নবনির্বাচিত বিএনপি সরকার সেই অধ্যাদেশটি বাতিল করেছে। তাহলে যেখানে আওয়ামী লীগের অফিস খুলে হচ্ছে, সেই অফিস ধরে পুলিশ কেন ভূমিকা রাখছে না, সরকার কেন ভূমিকা রাখছে না? এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট একটি কথা, আমরা আপনাদের চালাকি কিন্তু ধরতে পেরেছি। বিভিন্ন জেলায় জেলায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে আপনারা এখন নর্মালাইজেশন করতে চাচ্ছেন। কিন্তু আমাদের প্রশ্ন, এই বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকার কি ইসরায়েলের নেতানিয়াহুর চেয়ে বেশি শক্তিশালী সরকার? তারা আমেরিকার সরাসরি ফেলানোর পরে ইসরায়েলকে মার্কিন বিশ্বের সাথে নর্মালাইজ করতে সক্ষম হয়নি।